योऽग्नो योऽप्सु यो विश्वं भुवनमाविवेश योषधिषु यो वनस्पतिषु तस्मै देवाय नमो नमः। যে দেবতা অগ্নিতে, যিনি জলে, যিনি নিখিল বিশ্বে প্রবিষ্ট হয়ে আছেন, যিনি ঔষধি সমূহে, যিনি বনস্পতি রাজিতে বিরাজমান, সেই দেবতাকে বারবার নমস্কার করি। ওম সপরিয়গা শুক্রমকায় প্রণমস্নাভ্যাম শুদ্ধমপাপবিদ্ধম অভিমনীষী परिभूः स्वयं भूर्याथा तुथ्यतोर्थान् व्यदधा शाश्वतेभ्यः समाभ्य एतस्माच्चायते प्राणो मनः सर्वेन्द्रियाणि च खन्वायुर्ज्योतिरापः पृथिवी विश्वस्य धारिणी भयादस्याग्निस्तपति भयात्यपति सूर्यः भयादिन्द्रश्च वायुश्च मृत्युर्धावति पंचमः। তিনি সর্বব্যাপী, নির্মল, নিরবয়, শিরা ও ব্রহ্মরহিত, শুদ্ধ, অপাপবিত্র। তিনি সর্বদর্শী, মনের নিয়ন্তা। তিনি সকলের শ্রেষ্ঠ এবং সপ্রকাশ। তিনি সর্বকালের প্রজাদেরকে যথোপযুক্ত অর্থ সকল বিধান করছেন। এ থেকেই প্রাণ, মন ও সমুদয় ইন্দ্রিয় এবং আকাশ, বায়ু, জ্যোতি, জল ও সকলের আধার এই পৃথিবী উৎপন্ন হয়। এর ভয়ে অগ্নি প্রজ্বলিত হচ্ছে, এর ভয়ে সূর্য উত্তাপ দিচ্ছে, এর ভয়ে মেঘ বাড়ি বর্ষণ করছে, বায়ু সঞ্চলিত হচ্ছে এবং মৃত্যু সঞ্চরণ করছে। আনন্দাধ্যেব খলবিমানি ভূতানি জায়ন্তে आनंदेन जातानि जीवन्ति आनन्दं त्रयन्त्यभिसंविशन्ति। आनंद स्वरूप परब्रह्म থেকে এই ভূত সকল উৎপন্ন হয়। উৎপন্ন হয়ে আনন্দ স্বরূপ ব্রহ্ম কর্তৃক জীবিত থাকে এবং প্রলয়কালে আনন্দ স্বরূপ ব্রহ্মের প্রতি গমন করে ও তার মধ্যে প্রবেশ করে। यस्मिन् सर्वाणि भूतानि आत्मैवाभूत बीजानतः तत्र को मोहः कः शोकः एकत्वमनुपश्यतः। যিনি জেনেছেন যে তাঁর আত্মাই সর্বত্র পরিব্যাপ্ত এবং যিনি সর্বত্র একই আত্মাকে দর্শন করেন, সেই জ্ঞানী ব্যক্তির শোক বা মোহ থাকে না। समूलते मोदनीयं हि लब्ध्वा तरति शोकं तरति पापमानं गुहाग्रन्थिभ्यो मुक्तो अपितो भवति। তিনি আনন্দনীয় পরব্রহ্মকে লাভ করে আনন্দিত হন। তিনি শোক থেকে উত্তীর্ণ হন, তিনি পাপ থেকে উত্তীর্ণ হন এবং হৃদয় গ্রন্থি সমুদয় থেকে বিমুক্ত হয়ে অমৃত হন। তন্বেদ্যং পুরুষং বেদ যথা মাগো মৃত্যুঃ পরিব্যথা। তোমাদের মৃত্যু ভয়ে পীড়া না হোক, এই প্রযুক্ত সেই বেদ বর্ণিত মহান পুরুষকে জানো। ও
সবাইকে নমস্কার। আমরা আজকে সমবেত হয়েছি 21শে ডিসেম্বর 14ই পৌষ আমাদের ভূতপূর্ব আচার্য প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী মনমোহন সিংহের প্রয়াণ উপলক্ষে তাকে শ্রদ্ধা জানাবো। তার স্মৃতির উদ্দেশ্যে কিছু কথা বলবো যেটুকু মনে পড়ে। আমাদের আজকে সমবেত হওয়া সবাইকে নমস্কার। যারা আমাদের ছাত্রছাত্রী, অধ্যাপক বৃন্দ, কর্মীবৃন্দ, শান্তিনিকেতন এবং বোলপুরের বাসী যারা আছেন এখানে উপস্থিত, অতিথি পর্যটক যদি কেউ থাকেন, সবাইকে আমার নমস্কার। আমার প্রথমে একটি প্রার্থনা আছে। সেই প্রার্থনাটি হলো, আমাদের সমবেত হওয়ার উদ্দেশ্য শুধুমাত্র স্মৃতি তর্পণ আর অকারণ শোকবিলাস যাতে না হয়, অন্তর থেকেই যেন যতটুকু এই মহান মানুষকে আমরা তার লেখাপড়া অথবা তার কর্মের মাধ্যমে চোখে পেরেছি, সেটুকু স্মৃতি তর্পণই করবো, তার বেশি না। একজন বিশেষ মানুষকে শ্রদ্ধা জানাতে গিয়ে যেন মিথ্যে অতিরঞ্জন, মিথ্যে প্রশংসায় তাকে আবৃত না করি, যাতে শেষমেশ তার যে বিশেষ দক্ষতা, যে বিশেষ কর্ম, সেটি ঢাকা করে। প্রার্থনা করি এমন যেন না হয়। শ্রদ্ধেয় মনমোহন সিংহের জীবন ও কর্ম আলোচনা ও সমালোচনা ঊর্ধ্বে না উঠুক, আলোচিত হোক, সমালোচিত হোক, ঊর্ধ্বে যেন না উঠে। শ্রী সিংহের জীবনের নিরলস ধারাবাহিক লড়াই আমাদের সবার হাতেও এই কমল। তাকে যেন ক্ষণে ক্ষণে না জেনেই অরাজনৈতিক ব্যক্তিত্ব বলে অসম্মান না করে। তার ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শের প্রতি আমাদের সবার শ্রদ্ধা থাকুক, এই প্রার্থনা আছে। তাকে অ্যাক্সিডেন্টাল প্রধানমন্ত্রী না হয়ে, এগুলো সব সংবাদপত্রে আসে, আমরা পড়ি, প্রভাবিত হই, আমাদের কথা বলার মধ্যে ঢুকে যায় অজান্তে, কিন্তু আমি বুঝি না যে এই কথাগুলোর মধ্যে এক ধরনের অসম্মান। মিতভাষ বা মিতবাদ বলে অনেক সময় ঠাট্টা করে। আমি আমার ইচ্ছে এটুকুই বলবার আপনাদের কাছে, মিতভাষ বা মিতবাদ মানুষের অল্প কথা
যেন মন দিয়ে শোনার অভ্যাস আমাদের হয়, এই প্রার্থনা করি। আমার আজকের যতটুকু বলবার কথা, দুবার আমার আছে বলবার সুযোগ। তার প্রথম ভাগে আমি তার জন্মের সময়কাল থেকে সে রাজনৈতিক হয়ে উঠলেন যতদিনে 1991 সালে, না 1932 থেকে 1991 সালে, যখন উনি প্রথম অর্থমন্ত্রী হলেন ভারতবর্ষে। তার আগেও একটা ভাগ, আর যখন তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব পরিণত হলেন, মানুষের কাছে পরিচিত হলেন, তার আগে অবশ্যই তিনি পোস্টার বয়েছিলেন না, পত্রিকায় তার ছবি ছাপা হতো না। তিনি নিরলস কাজ করেছেন, তার পড়াশোনার কাজ এবং আরও অন্যান্য বিভিন্ন দায়িত্ব থেকে সেসব অত্যন্ত যোগ্যতার সঙ্গে পালন করেছে। কিন্তু আমরা তার নাম প্রথম, আমার তখন সদ্য আমি ক্লাস 10-এ পড়ি, তো তখন জানলাম নতুন একজন অর্থমন্ত্রী হয়েছেন শ্রী মনমোহন সিংহ। তো আমার যারা গুরুজন তারা বলাবলি করছিল যে এই নাম তাদের রাজনীতিতে শুরু, সেটাই স্বাভাবিক ছিল। উনি প্রত্যক্ষ রাজনীতিতে যেমন আমরা দেখি রাজনীতিতে সেরকম ছিল। এবং ওনার প্রথম যেটুকু তার জন্ম থেকে এবং এই 1991 সাল, কারণ এটা একটি ইপোক মেকিং বছর, এইটা একটি বিশেষ ঘটনা, অর্থনৈতিক ইতিহাসের ক্ষেত্রেও একটি বিশেষ ঘটনা, এবং আরও অনেক কিছুর জন্যই বিশেষ, অনেক কিছু ঘটেছে। ওনার জন্ম আমরা জানি পাকিস্তানের প্রত্যন্ত গ্রামাঞ্চল গাহ বলে, যেটা অবিভক্ত পাঞ্জাব প্রদেশে, ব্রিটিশ ভারতে 1932 সালে ওনার জন্ম 24শে সেপ্টেম্বর। জন্ম নিয়েছেন একটি পরিবারে, ওনার বাবার পেশা উনি করণিক, একটি ড্রাই ফ্রুটসের দোকানে উনি খাতা লেখেন। এই হচ্ছে তার পিতৃ পরিচয়। অতি অল্প বয়সে মাকে হারান, খুবই কম বয়সে, 2-2.5 বছর। এবং তারপর এক সময় ওনারা পরিবার সূত্রে পেশোয়ার চলে যান। এই যে এক জায়গা থেকে স্থানান্তরে গমন, এটা খুব ছোটবেলাতেই আর কি হারিয়ে ফেলা, সেটা মনমোহন সিংয়ের বোধহয় অভ্যস্ত হয়ে গেছিলেন। উনি মৃতবাক হয়েছিলেন সেই কারণেই কিনা জানি না, অতগুলো সব 4 বছর ছিলেন যে গ্রামে, গাহ বলে পাঞ্জাবের প্রত্যন্ত গ্রাম, সেখানে তার পড়াশোনা শুরু হয় উর্দু এবং পাঞ্জাবি ভাষা শিক্ষার মধ্যে। পরে পেশোয়ারে গিয়ে খালসা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন এবং সেখানে পড়াশোনা করেন। 1948 অব্দি মাধ্যমিক, মানে ম্যাট্রিকুলেশন বলা, ম্যাট্রিকুলেশন। বাবা আরেকবার বিবাহ করেন এবং তারপরে 1947 আপনারা জানেন যে কি হয়েছিল, সেটা আরেকটা ইপক মেকিং নিয়ে। 1947-এর দেশভাগে ঠাকুমার হাত ধরে আমাদের ভারতবর্ষের যারা নৈনিতাল গেছেন, হলদোয়ানি বলে একটি স্টেশন আছে, ট্রেন থামে তারপরে যেতে হবে, সেই হলদোয়ানিতে এসে বাস করতে শুরু করে। সঙ্গে ঠাকুরদা নেই, কারণ জাতিগঙ্গায় ঠাকুরদা খুন হচ্ছে। তার আগে বাবা তিনি নিরুদ্দেশ হয়ে গেছেন, তার সৎমা পাগল হয়ে গেছে, তার একমাত্র অবলম্বন ঠাকুমা যমুনা দেবী, তার কাছে বড় হয়েছে। হলদোয়ানিতেও বেশি দিন থাকা হয়, হলদোয়ানি থেকে চলে আসেন অমৃতসর এসে, কিন্তু পড়ালেখায় ছেদ পড়ে না। আমার কাছে এটি বিস্ময়কর লেগেছে যে পাতা উল্টাতে গিয়ে বই পড়ছে, যে পড়াশোনায় ছেদ পড়ছে না, কিছু একটা হচ্ছে আর কি। ঠাকুমা হয়তো এইটা অন্তত এনশিওর করতে পেরেছেন এই ছোট্ট বাচ্চা হচ্ছে। 1948 সালে উনি পাঞ্জাব ইউনিভার্সিটিতে ভর্তি হন অমৃতসরে, এবং 1952 স্নাতক উত্তীর্ণ হন। 1954 স্নাতকোত্তর পরীক্ষা উত্তীর্ণ হন। এবং এই গোটা তার পড়াশোনার সময়টা তার কাছে একমাত্র সম্বল। বাবা নেই, মা ছোটবেলায় চলে গেছে, ঠাকুমা আছে, সে বৃদ্ধ হচ্ছে, কিন্তু তার সম্বল এক ঠাকুমা আর হচ্ছে মেধা আর নিরলস পরিশ্রম। মেধা আর নিরলস পরিশ্রম যদি মানুষের জীবনে থাকে, হয়তো সে মিতভাষী হবে, মিতবাক্য, সেটা আমাদের অভাব বলে আমরা সবাই অধিকথনে বিশ্বাস করি। আমি একটু এগোই। 1954 অর্থনীতিতে স্নাতকোত্তর,
হয়তো সেই কারণেই আমি এখানে বলতে বসেছি, আমি অর্থনীতি পড়েছিলাম। 1954 পরে উনি কেমব্রিজ চলে যান, সেন্ট জনস কলেজে পড়াশোনা করতে, আবার একটি গ্র্যাজুয়েট ডিগ্রি, আবার বিএ পাস করেন অর্থনীতিতে সেন্ট জনস থেকে, এবং তারপরে উনি ফিরে এসে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার কাজ শুরু করেন, লেকচারার পদে যোগ দেন। আবার বছর দুয়েক বাদে 1960 ফিরে যান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে, 62-তে ফিরে আসেন দেশে। 2 বছরের মধ্যে তার ডক্টরাল থিসিস সম্পন্ন করবার পরে এসে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে 1965 সালে পুনরায় সিনিয়র লেকচারার পদে যোগ দেন। কোথাও কোনো এত বিভিন্ন রকমের জায়গা বদল বিবর্জনের মধ্যেও তার খুব কোথাও যে সময় নষ্ট হচ্ছে সেটা আমি দেখতে পাচ্ছিলাম না। জেনারেলি মানুষের সময় নষ্ট হয় গোলের মধ্যে থাকে, ওনার ক্ষেত্রে খুবই নিয়মিত বোঝা যায় যে কোথাও অতিরিক্ত সময় ব্যয় করছে না। তার কর্মজীবন শুরু হয় পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে, যেমন বললাম, ডক্টরেট ডিগ্রি করে 3বার করে সিনিয়র লেকচারার হন, এবং তারপরে উনি রিডার বা পদে উন্নীত হন। আমি সময়কালগুলো বলে দিচ্ছি, এগুলো পরে যদি কারোর দরকার হয় আমি এক জায়গায় করেছি। 1957 থেকে 1959 এই সময়টায় উনি সিনিয়র লেকচারার থাকেন। 1959 থেকে 1963 4 বছর রিডার পোস্টে থাকেন। 1963 থেকে 1965 প্রফেসর ছিলেন পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে। তার মানে 31 বছর বয়সে 31 উনি প্রফেসর হন। সেইটা ফেনোমেনাল, আমাদের এই সময় সেটা সম্ভব না, সৌভাগ্য। ওনার পিএইচডির যে বিষয়টা ছিল সেটা ওনার সারা জীবন কর্মের সঙ্গে এবং অর্থনৈতিক দর্শনের সঙ্গে সম্পৃক্ত। এটাও আরেকটা দিক যে যেটা নিয়ে পড়াশোনা করেছেন, যেটাতে তার জ্ঞান আছে। ওনার জ্ঞানের ফলিত চর্চা যদি কোথাও হয় সেটা একমাত্র সেই ক্ষেত্রে যেখানে ওনার জ্ঞান ছিল। শুধুমাত্র অভিজ্ঞতার জোরে তিনি তার জ্ঞানের কোনো ফলিত চর্চা করেন। ওনার গবেষণার বিষয়বস্তু ছিল ইন্ডিয়াজ এক্সপোর্ট পারফরমেন্স 1951 to 1960। 1966 থেকে 1969 সাল ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের হয়ে কাজ করেন 3 বছর। ফিরে আসেন দিল্লি স্কুল অফ ইকোনমিক্সে 1969 থেকে 1971 প্রফেসর অফ ইন্টারন্যাশনাল ট্রেড। 1972 চিফ ইকোনমিক অ্যাডভাইজার হন মিনিস্ট্রি অফ ফিনান্সে। বয়স হয়ে গেছে 41 বছর বয়সে উনি ভারতবর্ষের মিনিস্ট্রি অফ ফিনান্সের চিফ ইকোনমিক অ্যাডভাইজার হয়েছে। 1976 সেক্রেটারি ফাইন্যান্স মিনিস্ট্রি। 1980 থেকে 85 আরবিআই এর গভর্নর ছিলেন। 1985 থেকে 87 ডেপুটি চেয়ারম্যান প্ল্যানিং কমিশন, এবং পরে কিছুকালের অবসর বছরও নয় অল্প সময় উনি একটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সাউথ কমিশনের সেক্রেটারি জেনারেল হন, যেটার হেডকোয়ার্টার ছিল জেনিভায়, সুইজারল্যান্ড। ফিরে আসেন সেখান থেকে 1987 থেকে 1990 সেখানে কাজ করেন। তারপরে নভেম্বরের আগে 1990 সালের নভেম্বরের আগে উনি চিফ ইকোনমিক অ্যাডভাইজার হন আমাদের প্রধানমন্ত্রী চন্দ্রশেখরের মিনিস্ট্রি। এবং আমরা জানি এইবার যেটা বলবো, আমাদের ভারতবর্ষের অর্থনীতিতে খুবই একটা দিক বদলের বছর। আমি খবরের কাগজে পড়েছিলাম যে ভারতবর্ষের সব সোনা বিক্রি করে দিচ্ছে, এই সরকারটি ভালো নয়, সমস্ত সোনা বিক্রি করে দিচ্ছে, 2-3 জাহাজ নাকি ভর্তি সোনা বিক্রি করে দিয়েছে আর কি। আমাদের কাছে খুব বেশি বিশেষ বৈদেশিক মুদ্রা নেই, এবং আমাদের যে অতি প্রয়োজনীয় আমদানি, যার উপরে আমরা নির্ভরশীল, যার মধ্যে অনেক রকমের যন্ত্রপাতি ছাড়া আরও ওষুধ, জীবনদায়ী ওষুধ সমস্ত আছে, যেগুলো আমাদের কিনতেই হয়, কিন্তু সেই টাকা মেটানোর মতন বৈদেশিক মুদ্রা তহবিলে আমাদের সঞ্চয় নেই। মাত্র 14 দিনে তখন কাগজে লেখা হয়েছে, অনেকে বলে 1 সপ্তাহে ছিল, অনেকে বলে 2 সপ্তাহে, অনেকে বলে কয়েক সপ্তাহে। ফলে এটা ঘোরার মুখ থেকে শুনিনি বলে আমি জানি না, তবে খবরের কাগজে লেখা হয়েছিল 14 দিনের তহবিল পড়ে আছে। সেটা খুবই সাংঘাতিক বিপজ্জনক যে কারো ব্যাংক অ্যাকাউন্টে যদি কেউ দেখতে পায় যে তার বছরে খরচ নেই, মাত্র 14 দিন চালাতে পারে, তাহলে যে হিমশিকল স্রোত বয়ে যায় তার মধ্যে দিয়ে। কিন্তু ভারতবর্ষ তো নির্জীব,
হিমশীতল সত্য ভারতবর্ষের অন্তত মানে অন্তর কি করে বইবে সেটা কথা বলতে পারে না। ফলে যাকে তারা চালান তাদের নিশ্চয়ই হিমশীতল স্রোত বয়ে গিয়েছিল যে এটা কীভাবে সমাধান। সরকার থাকে না, পড়ে যায় এবং একটি মাইনরিটি সরকার গঠিত হয় 1991 সালে পিভি নরসিংহ রাওয়ের নেতৃত্বে। এবং আমরা পিভি নরসিংহ রাওয়ের মন্ত্রিসভায় শ্রদ্ধেয় মনমোহন সিংকে অর্থমন্ত্রী হিসেবে দেখতে পাই। এই অবধি হচ্ছে তার, বাকিটা বললাম যে প্রায় কন্টিনিউয়াস, একটাও কোনো বিরতি নেই। 1952 থেকে এই 1991 অবধি উনি এতগুলো দায়িত্ব পালন করেছেন, যার একটিমাত্র দায়িত্ব যদি কেউ পায় সে নিজেকে মনে করবে যে ভীষণ সফল। মিনিস্ট্রি অফ ফিনান্সের চিফ অ্যাডভাইজার, মিনিস্ট্রি অফ ফিনান্সের সেক্রেটারি, আরবিআই গভর্নর 5 বছর, যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান, আংটারের আধিকারিক, সাউথ কমিশনের সেক্রেটারি জেনারেল, প্রধানমন্ত্রীর চিফ ইকোনমিক অ্যাডভাইজার, চন্দ্রশেখর গভর্নমেন্টে। এরপরে যদি কেউ বলেন যে মনমোহন সিং একেবারেই হঠাৎ করে কে মনমোহন সিং, এরকম হওয়ার কোনো কারণ নেই। ভুল ধারণাগুলো সবার যেন চলে যায় এই প্রার্থনা করি। মনমোহন সিং কোনো অ্যাক্সিডেন্টাল প্রধানমন্ত্রী নন, ভীষণ পরিমাণে নিজের যোগ্যতার উপরে ভিত্তি করে বড় বড় কথা বলে ভারতবর্ষের সরকার পরিচালনা আসেননি। অবশ্যই কোনো রাজনৈতিক প্রতিশ্রুতি দিয়ে আসেননি, কিছু যুগান্তকারী নীতি প্রণয়ন করতে এসেছিলেন সারা জীবন। যে অন্যের প্রণয়িত নীতি বাস্তবায়ন করেছেন কিচ্ছু না বলে, কোনো প্রতিবাদ না করে, সে প্ল্যানিং কমিশনে হোক, সে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সে হোক, সে আরবিআই হোক, অন্যের বানানো নীতি বাস্তবায়ন করেছে। এইবার তার নীতি প্রণয়ন করবার পালা অ্যাজ এ পলিটিশিয়ান। এইবার তিনি সত্যিকারের রাজনৈতিক অর্থনীতিবিদ হিসেবে তার ভূমিকা পালন করবেন। আমার প্রথম ভাগ আমি এখানেই সমাপ্ত করব।
আমার আজকের ভাষণের দ্বিতীয় ভাগ। আচার্য মনমোহন সিংহের কর্মজীবনের এই ভাগটি তাকে পরিচিতি দিয়েছে ভারতবর্ষের বাইরে অনেক সাধারণ মানুষের কাছে। একজন পারফেক্ট স্টেটসম্যান হিসেবে অবশ্যই এখানে আমি নাম ধরে বলবো না, কিন্তু অনেক কোর্স তার সম্বন্ধে, হেনরি কিসিঞ্জার, বাইরের আমেরিকান, ব্রিটিশ, অন্যান্য যেসব দেশে তিনি ভ্রমণ করেছেন, ইভেন অ্যান্টনি ব্লিংকেন আমি দেখলাম সদ্য, সবারই আর কি, যে ভীষণ ভদ্র মানুষ এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারতবর্ষের যে মুখ, সেটাতে কিছু সমস্যা হওয়ার সময় মনমোহন সিং 2004 সালে প্রধানমন্ত্রী হিসেবে আসেন এবং সেই ক্ষতিগুলো মেরামত করেন। তবে তার আগে আমি 1991 ফিরে যাব। তার অর্থনৈতিক, যেটা বললাম একটু আগে, যে এতদিন তিনি অন্যের বানানো নীতি বাস্তবায়ন করেছেন, এইবার তার অর্থনৈতিক নীতি প্রণয়ন করবেন। তিনি রাজনীতির অঙ্গনে প্রবেশ করলেন, বলা ভালো যে রাজনৈতিক অর্থনীতির যে জ্ঞান তিনি আহরণ করেছিলেন তার কেমব্রিজ এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময়, তার ফলিতরূপ প্রকাশের জন্য যে সুযোগটা দরকার ছিল সেই সুযোগ তিনি পেলেন 1991 সালে ভারতবর্ষের অর্থমন্ত্রী হিসেবে। এতকাল তিনি নীতি বাস্তবায়ন করেছেন বিবিধ পদে থেকে, যা ইতিমধ্যে উল্লেখ করেছি। এবারে নীতি প্রণয়নের অধিকারী হন। আমি একটি ইন্টারভিউ 2005 সালে নেওয়া হয়, এটা মার্ক টুলি, একজন বিখ্যাত ব্রিটিশ সাংবাদিক, তিনি নিয়েছিলেন মনমোহন সিংয়ের এই ইন্টারভিউটা। তাতে ইন্টারভিউটা থেকে মাত্র একটুখানি অংশ আমি নিয়ে এসেছি, শেয়ার করব। মনমোহন সিং রাজনৈতিকভাবে সচেতন ছিলেন। রাজনৈতিক সচেতনতার কেন, রাজনৈতিক সচেতনতা কি কাজে লাগে বা তিনি কি কাজে লাগাবেন, সেইটার পরিচয়টা এখানে পাওয়া যায় এই উক্তিটির মধ্যে। মনমোহন সিং বলছেন মাত্রই প্রশ্নের জবাবে যে আপনি কেন রাজনীতিতে এলেন। So I first became conscious of the creative role in politics in shaping human affairs, and I owe that mostly to my teachers Joan Robinson and Nicholas Carter. এখন যারা অর্থনৈতিক চর্চা করেন তারা জানেন এই দুটি নাম, কেমব্রিজ স্কুলের কে জোয়ান রবিনসন এবং কে নিকোলাস কার্টার, মানে খুবই সুবিখ্যাত নাম সারা পৃথিবী জুড়ে, এবং একটি বিশেষ স্কুলের সদস্য তারা। মনমোহন সিংয়ের তারা মাস্টারমশাই ছিলেন এবং জোয়ান রবিনসন, মানে তার অর্থনৈতিক কাজ নিয়ে আমি এখন অবশ্যই কথা বলবো না, কিন্তু সেটা এতটাই ইনফ্লুয়েন্সিয়াল ছিল, তার প্রভাব বিস্তার করেছে মনমোহন সিংয়ের জীবনে, যে সেটা বলছে যে আমি রাজনৈতিকভাবে সচেতন হলাম এদের জন্য। উদ্দেশ্যটা কি, যে না, রাজনীতির একটি ক্রিয়েটিভ রোল আছে, একটি সৃজনশীল ভূমিকা থাকতে পারে। কোথায়
না ইন শেপিং হিউম্যান অ্যাফেয়ার্স। এই হিউম্যান অ্যাফেয়ার্সগুলো কি? মানুষের দৈনন্দিন আমাদের যেগুলো চাহিদা, সাধারণ মানুষের আর কি, তার ওয়েলফেয়ার, তার মঙ্গলের জন্য যেগুলো, তার একটা কাজ দরকার হয়, তার জীবনে উন্নতি দরকার হয়, এবং সেটা সামগ্রিক অর্থনীতির জায়গা থেকে দেখলে সারা দেশ উন্নতি করছে, সব সাধারণ মানুষ উন্নতি করছে, এবং সেইটা যদি রাজনীতি থেকে সেই সৃজনশীল ভূমিকাটা পালন করা যায়, তাহলে তো আমার রাজনীতি দর্শনীয় তো নয়। এবং এই শিক্ষাটা তিনি ইংল্যান্ড থেকে নিয়ে এসেছিলেন। আমি বলছিলাম যে এই শিক্ষা ভারতবর্ষ থেকে সম্ভব নয়, এটি বলছিলেন, কিন্তু মানুষের জীবনে তো তার শিক্ষকের ভূমিকা খুব বড় হয়, সেটা সেই প্রভাবটা থাকে। আরেকজন নিকোলাস ক্যালডার, মজার কথা হচ্ছে যে জোয়ান রবিনসন, তিনি জন মেনার্ড কেইন্স বলে আরেকজন বিখ্যাত অর্থনীতিবিদ, তার একটা লেফটিস্ট ওরিয়েন্টেশন বা লেফটিস্ট ইন্টারপ্রিটেশন সেটা জোয়ান রবিনসন করতেন। ফলে তার কাছে রাষ্ট্রের ভূমিকাটা বেশি করে হবে কোনটা, যেটাতে উন্নয়নকে সম্পৃক্ত করা যাবে সোশ্যাল সিকিউরিটির সঙ্গে, সামাজিক সুরক্ষার সঙ্গে, সামাজিক ন্যায় বিচারের সঙ্গে উন্নয়নকে যদি সম্পৃক্ত করা যায়, সেই কাজটা যদি রাষ্ট্র করে, রাষ্ট্র অনেক কিছু করে, তার বেশি কাজটা হবে উন্নয়নকে সামাজিক সুরক্ষার সঙ্গে সম্পৃক্ত করার কাজ। এইটা জোয়ান রবিনসন বিশ্বাস করতেন এবং মনমোহন সিং সেটা বিশ্বাস করতেন। তার পরবর্তী ক্ষেত্রে আমি সেটার উল্লেখ করে দেবো, যেটা নিয়ে খুব আলোচনা হয়। নিকোলাস ক্যালডার, তিনি পুঁজিবাদী ব্যবস্থার সমালোচক ছিলেন, আমার সমর্থকও ছিলেন, কিন্তু এটা বিশ্বাস করতেন যে পুঁজিবাদী ব্যবস্থাকে দিয়ে কাজ করিয়ে নেওয়া যায়, কে পারে? না রাষ্ট্র পারে। নিকোলাস ক্যালডার এবং জোয়ান রবিনসন, এদের দুজনের ক্ষেত্রেই এরা অবশ্যই পুঁজিবাদী ব্যবস্থার ক্রিটিক ছিলেন, কিন্তু পাশাপাশি মনে করতেন যে রাষ্ট্রের একটি অত্যন্ত প্রোঅ্যাক্টিভ রোল থাকবে এবং একটা কমপ্লিমেন্টারি রোল থাকবে। আমরা অর্থনৈতিক চর্চায় বিভিন্ন সময় ছাত্রদেরকে প্রশ্ন করি এবং উত্তর লিখতে বলি, আমরা 10-এ 5 দিয়ে বসিয়ে রাখি, ভালো করে পড়াতে পারি না, সেই জন্য 10-এ 5 দিতে হয়। সেটা হচ্ছে রাষ্ট্র ভার্সেস মার্কেট, মানে বাজার। তো বাজার এবং রাষ্ট্রের মধ্যে একটি সংঘাত আছে, বাজার সব কিছু পারে না, রাষ্ট্রও সব কিছু পারে না, তাদের দুজনের মধ্যে একটি মিউচুয়াল ডিপেন্ডেন্স আছে। সেই ডিপেন্ডেন্সটা বোঝাটা জরুরি, সেইটা আমরা বুঝিয়ে উঠতে পারি না, হয় রাষ্ট্রের পক্ষ নিয়ে অথবা হয় বাজারের পক্ষ। ফলে এই পোলার অপোজিশনের জন্য আমরা হয়তো ঠিক বুঝিয়ে উঠতে পারি না যে তাদের মধ্যে সম্পর্কটা ডাইনামিক হতে পারে। মনমোহন সিং তেমনই ছিলেন, যিনি সেটা এক্সপ্লোর করেছেন। যতদিনই তিনি ম্যাচিওর, তার 59 বছর বয়স, ভারতবর্ষের রাজনীতির অঙ্গনে প্রবেশ করলেন এবং ভারতবর্ষের অর্থনীতির রূপরেখা প্রায় একার হাতে বদলে দিয়ে চলে গেলেন। এটা বাকিরা যদি স্বীকার না করে সেটা তাদের দোষ, আমার দোষ, আমি আমার কথা বলে দিয়েছি। উনি 1991 সালে কি করলেন? একটা জিনিস করলেন যেটা খুবই বহুল চর্চিত, স্যাপ, স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম। এই স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রামটা কি? এটি আমাদের প্রোগ্রাম নয়। মজার কথা হলো যে মনমোহন সিং যেটা 1991 সালে করতে বাধ্য হয়েছিলেন, সেটা তার নিজের প্রোগ্রাম ছিল না। সেই প্রোগ্রামটা ছিল বিশ্বব্যাংক বা ইন্টারন্যাশনাল যে মনিটারি অর্গানাইজেশন যেগুলো থাকে, যাদের কাছ থেকে আমরা ধার করি বিপদে পড়লে, তাদের শর্ত যে আপনাদেরকে বাপু একটু সরকারি ব্যয় কমাতে হবে, সরকারি ব্যয় কমাতে হবে, আপনার ফিসকাল ডিসিপ্লিন দরকার, আপনার কোষাগারে আপনার আয় ব্যয়ের সামঞ্জস্য বিধান করা দরকার, আপনার বৈদেশিক লেনদেনের ভারসাম্যের অভাব আছে, আপনি আয় করেন কম, আপনার এক্সপোর্ট কম, আপনার ইম্পোর্ট বেশি, ফলে আপনি কী করে আমার ধার শোধ করবেন? ফলে আপনাকে একটু সেসব জায়গায় ডিসিপ্লিন আনতে হবে। এই রিকোয়ারমেন্টটা সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় আমরা যারা পুঁজিবাদের সমালোচনা করি, আমরা এগুলি নিয়ে কথা বলি, কিন্তু পাশাপাশি এটাও সত্যি যে ডিসিপ্লিনটা জরুরি। এবং এই ডিসিপ্লিনটা ভারতবর্ষের উপরে চেপে বসেছিলেন মনমোহন সিং। এমন বিপদগ্রস্ত তখন, আমাদের প্রাথমিক পয়সা নেই, ভারতবর্ষের এক্সচেকার শূন্য, সেই সময় উনি এই সাহসটা দেখিয়েছিলেন। অনেকে ভাবেন যে এই সাহসটা উনি খুব সাহস দেখিয়েছিলেন, কিন্তু ব্যাপার হচ্ছে যে উনি নিজে একটা দীর্ঘ সময় ধরে যে অর্থনৈতিক দর্শনের মধ্যে থেকে কাজ করলেন সরকারের বিভিন্ন পদে থেকে, সেই মানুষটি এইবার বিপদে পড়ে এইবার আর করলেন না। এইবার ভারতবর্ষের ভবিষ্যতের বিষয়টা, তাদের বিপদ আছে, তাদের ঝুঁকি আছে, কিন্তু সিদ্ধান্তটা নিয়ে নিলেন নতুন অর্থনৈতিক নিউ ইকোনমিক পলিসি ঘোষণা করলেন। ভারতবর্ষের পুরনো যে ব্যবস্থা ছিল, লাইসেন্স রাজ, হাই ইম্পোর্ট ট্যারিফ, মানে আমাদের দেশীয় শিল্পকে সংরক্ষণ করবার জন্য
বাইরের দ্রব্যাদি আমরা ভেতরে আসতে দেবো না, এইসব আর কি। এই যে পুরনো একটা ব্যবস্থা ছিল, এই বিষয়ে আমি ডিটেলসে যাব না, বাকিদের অসুবিধা হবে। এই সমস্ত বিষয় আমি বদলে দিলেন। আমরা অনেকগুলো পরিবর্তন হলো। আমরা গ্যাট বলে চুক্তির বিরোধিতা করে এসেছি চিরকাল। আমরা এবার WTOর অংশীদার হলাম, নতুন ইকোনমিক পলিসি আমাদের দেশে এলো, আমাদের খুলে গেল দেশ, মুক্তবাজার অর্থনীতিতে পরিণত হলো আমাদের দেশ। অনেকগুলো সিরিজ অফ সংস্কার সেটা করতে হলো এই কারণে, এবং সেইগুলোই সব মিলিয়ে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম, যেটা ভারতবর্ষের অর্থনৈতিক যে কাঠামোটা, সেই কাঠামোটা মূল কাঠামোটা বিকৃত হলো না, কিন্তু অনেকগুলো বদল এলো কাঠামো। এই বদল আসবার জন্য আর একটা জিনিস যেটা দরকার হয়ে পড়লো, সেটা ম্যাক্রো ইকোনমিক স্টেবিলাইজেশন আমরা বলি, সামগ্রিক অর্থ ব্যবস্থার একটা স্থিতিশীল করে, যে আমাদের অর্থনীতি যথেষ্ট পরিমাণে উৎপাদন করতে পারছে আমাদের নাগরিকদের জন্য, আবার ইনফ্লেশন হচ্ছে না। কারণ যে কোনো সময় যখন সবকিছু তুঙ্গে থাকে তখন দামও চড়া থাকতে পারে। মানে ইনফ্লেশন নিয়ন্ত্রণ করা, তাহলে দামটাকে যথেষ্ট নিয়ন্ত্রণের মধ্যে রেখে আমাদের অর্থনৈতিক উন্নয়ন, ইকোনমিক গ্রোথ, এইটাই ছিল মনমোহন সিংয়ের রাজনৈতিক অর্থনৈতিক দর্শনের মূল কথা। দীর্ঘমেয়াদী গ্রোথ এবং মুদ্রাস্ফীতিকে সামনে রাখা, সরকারি ব্যয় কমানো, ডিভ্যালুয়েশন, আমাদের টাকার অবমূল্যায়ন, সেটা একটু বলি, সেটা বুঝতে সুবিধা হবে যে আমাদের মুদ্রার অবমূল্যায়নটা হওয়ার ফলে আমাদের দ্রব্য, আমাদের উৎপাদিত দ্রব্য, সেটা বিদেশের কাছে সস্তা হলো বলে তারা আরো কিনতে উৎসাহী হবে। তারা $1 খরচ করলে আগের থেকে বেশি কিনতে পারবে। $1 মূল্য 40 ছিল, সেটা 60 হয়ে গেল, তার মানে 60 টাকার দ্রব্য তারা কিনতে পারবে $1 খরচ করলে। তো সেই জিনিসটা হলো অবমূল্যায়নের ফলে, তাতে এক্সপোর্ট বাড়বে এই এক্সপেকটেশন ছিল। কিন্তু যেটা হলো, সেই সিরিজ অফ ইকোনমিক রিফর্মস টিল 1996 আমাদের অর্থনীতিতে আরো একটা জিনিস হলো, সেটা হচ্ছে আমাদের স্থায়ী যে চাকরি, আমাদের স্থায়ী রোজগার, সরকার সংকুচিত হলো, তার আয়তন ছোট হয়ে গেল, ফলে চাকরি বাকরির সংখ্যা কমে গেল। আমরা এটা সবাই জানি, আমরা তখন পড়াশোনা করছিলাম, আমরা জানি যে ক্রমান্বয়ে কমে আসছে সরকারি ক্ষেত্রে লোক। আমরা আরো একটা সময় তখন ভয় পেতাম যে ডিসইনভেস্টমেন্ট, মানে সরকারি ক্ষেত্রগুলোকে বিক্রি করে দেওয়া হবে, ডিসইনভেস্টমেন্ট, আর নতুন করে সেখানে তার আয়তন বাড়ানো হবে না, আস্তে আস্তে একটু একটু করে তাই প্রাইভেট সেক্টরের কাছে খুলে দেওয়া হবে। তাহলে মূল কি দাঁড়ালো? মূল দাঁড়ালো হচ্ছে যে আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশনটা মূলত প্রাইভেট সেক্টরের হাতে চলে যাবে। সরকারের ক্ষেত্রে সরকারের কাছে এমপ্লয়মেন্ট জেনারেশনের সুযোগ কমে আসবে, ফলত সাধারণ মানুষের এটা কখনোই পছন্দ হবে না, পছন্দ হয়নি। 1996 সালে অবশ্যই সেই সময়কার সরকার, আমি কোনো রাজনৈতিক দলের নাম করবো না, যারা জানেন 1996 রেজাল্ট ভালো হলো না, পেয়ে গেল সরকার। কিন্তু সবসময় আমার অর্থনীতিতে বলি দুটো জিনিস হয়, একটা পলিসি সেটা আসুক আর প্রভাব একরকমের, সেটা হচ্ছে তার শর্ট টার্ম এফেক্ট, আর একটা হচ্ছে লং টার্ম এফেক্ট। পরিবর্তনটা দু রকমের হয়, আমরা যেটা খুব অল্প সময়ের মধ্যে দেখতে পাই এবং রেডি করে উঠতে পারি, আবার দীর্ঘমেয়াদে যেটা দেখি তার বলছি না ঠিকই ছিল, তখন খুব রেডি করে উঠলাম। তো এটা হচ্ছে সেরকম যে সিরিজ অফ রিফর্মসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম, সেই সিরিজের সেই রিফর্মসের একটা স্বল্পমেয়াদী ইফেক্ট ছিল, একটা দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদী এফেক্টটা বললাম যে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে একটা ধাক্কা অবশ্যই নিয়েছে। দ্বিতীয়বার যেটা হচ্ছে যে এই সকল নীতি রূপায়ণের ফলে স্বাভাবিক ভারতবর্ষের অর্থনীতিতে আর এক রকমের রাজনৈতিক অর্থনৈতিক দর্শন এলো। 1998 সাল থেকে 2004 আগ অব্দি আমরা সেসব দেখেছি। ইন্ডিয়া শাইনিং প্রোগ্রাম বলে একটি, আমি এখানে কে রাইট কে রং এই কথা একবারও বলছি, আমার ক্ষমা করবেন, কে রাইট কে রং সেটা বলছি। আমি এক ধরনের নির্মম আলোচনা করতে চাইছি একজন অত্যন্ত কর্মবীর মানুষের জীবন কিভাবে এগিয়েছে, কেমন বাকবদল হয়েছে, শুধু সেটাও আপনাদের সামনে তুলে ধরতে। 2004 সালের আগে 2003 সালে এই যে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে ধাক্কা খেল, এখানে অনেক অনেক জাতি পরিচয়ের মানুষ এখানে আছে, আমি এখানে কাস্টিজমও করবো না, কিন্তু এটা ঘটনা, ভারতবর্ষ কাস্ট ডিভাইডেড সোসাইটি, সবাই স্বীকার করে। সে অনেক পরিবর্তন হয়েছে,
মানে পণ্ডিতদের কথা ধার করে বলতে হয় যে there is a change but there is a continuity as well। বদলাচ্ছেও আবার ধারাবাহিকতা। 2003 সালে অটল বিহারী বাজপেয়ী বললেন যে যেহেতু রাষ্ট্রের আয়তন সংকুচিত হয়েছে, যথেষ্ট পরিমাণে সরকারি ক্ষেত্রে চাকরির সুযোগ তৈরি হচ্ছে না অল্প বয়সীদের জন্য, ফলে প্রাইভেট সেক্টরকেও রিজার্ভেশনের আওতায় আনতে হবে। এটা 2003 সালে 2004-এর ইলেকশনের আগে অটল বিহারী বাজপেয়ী এই প্রস্তাব তুললেন। এটা কোনো আইনি পরিণত এই প্রস্তাবটা তুলেছিলেন তিনি। মজার ব্যাপার হচ্ছে যে এই একই কথাটা মনমোহন সিংয়ের আলোচনায় আছে, কিন্তু এটা একেবারেই আলোচনার মধ্যে ছিল। 2004 সালে এসে 1991 সালে কৃত অর্থনৈতিক পলিসির জন্য যে যে সমস্যা আমাদের সাধারণ ভারতবাসীদের হয়েছে, সেইগুলো মনমোহন সিং এক একটা করে যত্নে সেই ক্ষত মেরামত করবার চেষ্টা করেছে। তার একটা হচ্ছে এই যে সরকারি ক্ষেত্রে সংকুচিত হলে রিজার্ভেশনের সুযোগ একমাত্র সরকারি চাকরির ক্ষেত্রে, এবং সরকারি চাকরি মাত্র আমাদের 100টা যদি চাকরি হয় আর সারা দেশে বেসরকারি সরকারি মিলিয়ে সরকারি ক্ষেত্রে কন্ট্রিবিউশন খুব সামান্য, 3-4%। বাকিটা বেসরকারি ক্ষেত্রেই নিয়োগ করে। তো সেই 3-4% চাকরি সে তার মধ্যে রিজার্ভেশন আছে, পিছিয়ে পড়া মানুষের জনজাতিদের আছে, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, তাদের সবার ওই সরকারি চাকরি থেকে আমরা জানি সরকারি চাকরি মানে পেলে সেটা কেমন স্থায়ী চাকরি। সেই কারণে মনমোহন সিং এই প্রস্তাবটা 2000 সালে প্রধানমন্ত্রী হবার পরে উনি CII, কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ, FICCI, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স, অ্যাসোচ্যাম, এদের সবাইকে বললেন যে এটা নিয়ে আলোচনা করা হোক। প্রাইভেট সেক্টরের সমস্ত যারা বড় বড় কুশীলভ তাদের সঙ্গে আলোচনা করা হোক, যাতে সমাজে পিছিয়ে পড়া অংশের মানুষের রিপ্রেজেন্টেশন প্রাইভেট সেক্টরেও হয়, যেহেতু সরকারের আয়তন সংকুচিত হয়ে গেছে। এবং এই মর্মে একটা রেজলিউশনও হয় 2004 সালে। CII FICCI রিপোর্ট অনুযায়ী 2009 নাগাদ তারা বলে যে প্রাইভেট সেক্টরে তারা বলছে যেটা আপনার খুব সুচিন্তা, এটা করা দরকার। আমাদের ভারতবর্ষের সোসাইটিতে একটা পার্মানেন্ট ব্লট হয়ে থেকে গেছে এই জাতিবাদ এবং সেই সংক্রান্ত সমস্যা যাবতীয় কিছু। ফলে এটা আমরা কোনো নিয়মের মধ্যে দিয়ে করতে চাই না, বাট দ্যাট ক্যান বি আ কাউন্টার প্রোডাক্টিভ থিং। ওইভাবে নয়, কিন্তু আমরা উইলিংলি করব, ভলান্টারিলি উইল ফলো দ্য রিজার্ভেশন পলিসি। তো আমাদের দেশের যারা বিগ বিজনেস হাউসেস তারা মনমোহন সিংকে এই কথা বলেছিলেন যে উইল ফলো ভলান্টারিলি দ্য রিজার্ভেশন পলিসি অফ দ্য গভর্নমেন্ট। মনমোহন সিং অত্যন্ত ব্যাখ্যাহীন ভাষায় বলেছিলেন যে নোবডি ক্যান স্কেপ দ্য রিজার্ভেশন পলিসি বিকজ ইটস এ ন্যাশনাল পলিসি। যাই হোক, আমরা সবাই জানি যে ইউপিএ সরকারের দ্বিতীয় পর্যায়ে সরকার দুর্বল হয়ে যায় বিভিন্ন কারণে। সেই জিনিস উনি ইমপ্লিমেন্ট করতে পারেননি, কিন্তু উনি বুঝতে পেরেছিলেন যে ভারতবর্ষে এই যে উদারীকরণ এবং উদারীকরণ এবং বিশ্বায়নের যে কেউ এসেছে, তাতে আমাদের প্রত্যন্ত গ্রাম রুরাল অংশের মানুষের জীবনে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে বিশেষ করে স্কিল্ড যারা লেখাপড়া জানা মেধাবী তাদের কিন্তু একটা সমস্যা হচ্ছে। এটা উনি বুঝতে পেরেছেন। দ্বিতীয়ত, শুধু তাদের জন্য নয়, আরো অন্য ক্ষেত্রেও যে বৈষম্য বেড়েছে সেটাও উনি অ্যাড্রেস করেছিলেন একটা যুগান্তকারী পদক্ষেপ NGNREGA। আমরা সবাই জানি মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। আমি এবার একটুখানি বলবো যে এর আগে কি তাহলে কখনো কোনো সরকার রুরাল গ্রামীণ বেকারদের কর্মসংস্থানের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেনি? অবশ্যই করেছে। 80-এর দশকে প্রচুর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ট্রাইসেম, দোয়াখরা, লেট 90s যখন রোজগার যোজনা, স্বর্ণ জয়ন্তী, গ্রাম স্বরোজগার যোজনা, অন্তোদয় প্রকল্প, অনেক। কিন্তু এগুলো নিছক প্রকল্প। সরকার ঘোষণা করে ডিসকন্টিনিউ করতে পারে, একটা প্রকল্প এলো, কিছুদিন চললো, আবার চললো না। কিন্তু NGNREGA এটা কি? এটা কোনো প্রকল্প নয়, এটা অ্যাক্ট। আমরা অনেক সময় এটা আসলে ধরতে ভুলে যাই যে স্কিমস আর অ্যাক্ট কিভাবে আলাদা। NGNREGA পার্লামেন্টে অ্যাক্ট হিসেবে এসেছে যে আমাদের সাধারণ মানুষদের যারা সিজনাল আনএমপ্লয়মেন্টে গ্রামাঞ্চলে অনেকটা সময় কর্মহীন থাকে,
তাদেরকে 100 দিন নিশ্চিত কাজের সুযোগ করে দেওয়ার দায়িত্ব সরকারের। এটা কনস্টিটিউশনের সঙ্গে কম্পেটেবল, রাইট টু ওয়ার্ক, এবং সেটা অ্যাক্টের মধ্যে দিয়ে এমজি-এনআরইজি এসেছে। এর আগে কোনোদিন কোনো সরকারের আমলে সাধারণ গ্রামীণ মানুষদের এমপ্লয়মেন্ট নিশ্চিত করার জন্য অ্যাক্ট আসেনি। মনমোহন সিং ভেবেছেন যে বিশ্বায়ন বা উদারীকরণের ফলে যারা বাদ পড়ে যাচ্ছে সেই প্রসেস থেকে, তাদের জন্য সরকারের একটা দায়ভার আছে। এটুকুই তা, সেই কারণেই উনি বলেছিলেন যে আই বিকেম কনসিয়াস about the creative role in politics, in shaping the human affairs. ওইভাবেই ছোঁয়ানোর চেষ্টা করছি যেটা তিনি তার গুরুর কাছ থেকে পেয়েছেন, তিনি রাজনীতিকে কিভাবে দেখলেন এবং কিভাবে ছুঁয়ে যাচ্ছে। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট ওনার আরেকটা যুগান্তকারী, তার সময় 2004-এ প্রথম ইউপিএ সরকার। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, রুরাল হেলথ মিশন, আজকে আমরা যেমন এত তার ইমপ্লিমেন্টেশনে খামতি থাকতে পারে, কিন্তু যে স্বাস্থ্য নিয়ে ভাবনা চিন্তাগুলো সেগুলো 2004-এ সেটা আসছে। এই যে এমজি-এনআরইজি, সেই টাকাটা একেবারে পঞ্চায়েত থেকে খরচ হবে। তার এই যে এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, সেখানে তার যে একটা স্বতন্ত্র সরকার, গ্রামাঞ্চলের সরকার, সেই সরকারের জন্যই যুগান্তকারী পদক্ষেপ ছিল এগুলো। আরেকটা হচ্ছে শেষের দিকে তার ইউনিক আইডেন্টিফিকেশন, কিন্তু আমি এখানে আসলে এটা একটু বিতর্কিত বিষয়। প্রথম যেটা আমি যেটা বললাম, এমজি-এনআরইজি আর ইউনিক আইডেন্টিফিকেশন, এই দুটোর মধ্যে একটা কনফ্লিক্ট আছে। সেটা আসলে আমরা জানি, যেহেতু আমরা অর্থনীতি পড়ি, কনফ্লিক্ট এটাই। এমজি-এনআরইজি এটা সাধারণ মানুষকে কাজের বিনিময়ে তাকে টাকা দেওয়া হয়, এটা কোনো ট্রান্সফার প্রোগ্রাম নয়। কিন্তু ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার, মানে আধার নম্বরটা যেদিন থেকে এলো, সেদিন থেকে শিফট হয়ে গেল এমফ্যাসিস এমজি-এনআরইজি থেকে ভোট ট্রান্সফার প্রোগ্রাম, যেখানে ইউনিক আইডেন্টিফিকেশন ব্যবহার করে সাধারণ মানুষের কাছে টাকা পৌঁছে দেওয়া যায়, মানি ইলিউশন ক্রিয়েট করা যায়। ফলে একটি অত্যন্ত সোশ্যাল প্রোগ্রাম থেকে আমরা শিফট করে যাচ্ছি এবার জনগণের জীবনের উন্নতি বিধানের জন্য। আমার যে আইডিয়া ছিল, সামাজিক দিক দৃষ্টিকোণ ছিল, সেটা বদলে যাচ্ছে রাজনৈতিক দৃষ্টিকোণে। তার দায় মনমোহন সিংয়ের একার নয়, অবশ্যই নয়, কারণ সেখানে আরো অনেক বড়। মনমোহন সিং যেটা করতে চেয়েছিলেন সেটা তিনি করেছেন, কিন্তু তার পরবর্তীকালে ইউপিএ সরকারের ব্যর্থতা অবশ্যই তাকে নেবেন না। যদি ব্যর্থতা নেনও, তবে তার সাফল্যের অধিকাংশটাই না, অন্তত নীতি প্রণয়নের। আমি আর দীর্ঘায়িত করবো না। এমন মানুষ ছিলেন তিনি, অত্যন্ত সহজ সরল সাদাসিধে জীবনযাপন করতেন, বিলাসী অবশ্যই ছিলেন না। একটা মারুতি 800 গাড়ি ছিল, সেটাই ব্যবহার করতেন বেশিরভাগ সময়। অবশ্যই প্রোটোকল মেনে, যেহেতু দেশের প্রধানমন্ত্রী ছিলেন, দীর্ঘ সময় রাজ্যসভার সংসদ, তার সরকারি বন্দোবস্ত ছিল, প্রোটোকল মানতেন, প্রধানমন্ত্রী নির্ধারিত গাড়িতে চাপতেন, কিন্তু ওই গাড়িটা কনভয় থাকতো 800। উনি দেখি রাখতেন 800-এর সামনে গাড়ি, পিছনে গাড়ি, কিন্তু ওনার ওই 800 গাড়িটাই উনি চেপেছেন সারা জীবন। ওনার সন্তান 3 কন্যা, তারা কোনোদিন অর্থনৈতিক কোনো সুবিধাই সরকারের কাছ থেকে নেননি। স্ত্রী পার্শ্ববর্তী বাজার করতে যেতেন। মাদার ডেয়ারির একটি সবজির দোকান ছিল, সেখানে বাজার করতে যেতেন গুরুশরণ সিং। একবার টাকা তুলতেন মাসে 30,000 টাকা, যেটা সম্পত্তি পেলেন সেটাতেই সংসার চালাতেন। এরকম আরো হয়তো টুকরো আরো যত মানুষ তাকে ছুঁয়ে গেছে, সেই সব টুকরো গল্পের সেগুলো অনেক বড় হয়ে যাবে। আমাদের কাছে যতটুকু ছিটকে আসে সেগুলোই মনে মুক্ত। তবে এত বড় অবস্থানে পৌঁছানোর পর এতটা বিনয়ী থাকা, এত কম কথা বলা মানুষ, সেটা বিস্ময়কর। আর যে কারণে আজকে আমাদের এখানে বসা, সমবেত হওয়া, বিশ্বভারতীর তার সঙ্গে যোগ, সেটা হয়তো একেবারেই আইনি যোগ। যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি বিশ্বভারতীর আচার্য হবেন। এর যে অন্যথা হয়নি একবার তা নয়, তবে এটাই নিয়ম চলে আসছে যে যিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী হন, আমাদের বিশ্ববিদ্যালয়ের আচার্য তিনি। আমরা সৌভাগ্যবান যে আমাদের একজন এমন অসম্ভব মেধাবী পণ্ডিত আচার্য
প্রধানমন্ত্রী হিসেবে এসেছিলেন বলেই আমরা তাকে আচার্য হিসেবে পেয়েছি। সৌভাগ্য ভারতবর্ষের, সৌভাগ্য আমাদের। 2008 সালে সমাবর্তনে আমার এই বিশ্ববিদ্যালয়ে আমার যোগদান 2009, আমি অবশ্যই তাকে দেখতে পাই। 2008-এ উনি এসেছিলেন সমাবর্তন উপলক্ষে, আমি জানি। এছাড়াও দু একবার তিনি এসেছিলেন আমাদের এখানেই। আমার এক সহকর্মী জানালেন যে তিনি বেশ কয়েকবার এসেছিলেন, কিন্তু সেটা কোনো অফিসিয়াল ভিজিট না। আমাদের আরেকজন শান্তিনিকেতনের বিখ্যাত অর্থনীতিবিদ, ওনার শিক্ষক ছিলেন একে দাশগুপ্ত, অমিয় কুমার দাশগুপ্ত, যার নামে আমাদের একটা সেন্টার আছে ডেভেলপমেন্ট স্টাডিজ। তো তার ছাত্র ছিলেন, পরে আসতেন কেমব্রিজে ছিলেন অমিয় কুমার দাশগুপ্ত, আসতেন এখানে। যে দুদিনকে পেলাম আমি, একটা খুব আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, যে রবীন্দ্রনাথের শিক্ষা ভবনকে অত্যন্ত সম্মান করতেন উনি, এবং এটা আক্ষেপ করেছেন যে ভারতবর্ষের উচ্চশিক্ষা দপ্তর হয়তো এখনো রবীন্দ্রনাথের শিক্ষা পদ্ধতি অনুসরণ করার মতন যথেষ্ট পরিণত হয়ে ওঠেনি আর কি, আক্ষেপের বিষয়। ওনার কাছে এটা তীর্থদর্শন মোটামুটি সবার কাছেই মনে হয় যে শান্তিনিকেতনে আসা তীর্থদর্শনের মতন। বেঁচে থাকলে হয়তো আসতেন, কি জানি। যেখানেই থাকুন, ভালো থাকুন। আমাদের বিশ্ববিদ্যালয়ের উন্নতি গল্পে অর্থ সাহায্য করা, নিজের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, সেগুলো তিনি করেছেন। একজন প্রকৃত বৃক্ষের মতন মানুষ ছিলেন আমাদের আচার্য মনমোহন সিংহ। শেষটুকু আর কি, আমাকে একজন মানুষকে হৃদয় ও মেধা দিয়ে ধরতে, জানতে এবং বুঝতে সময় লাগে। আমরা সাধারণ, তবুও প্রার্থনা আমাদের দৈনন্দিন বাসনা পর্ব পেরিয়ে একান্ত সময় যেন একটু থাকে হাতে একটু প্রার্থনা, সেই প্রার্থনায় যেন ছুঁয়ে যেতে পারি বৃক্ষের মতো কিছু মানুষ যারা দু চারজনই আছেন। প্রার্থনা যেন খুঁজে পাই সেই সব মানুষদেরকে সহস্র মানুষের ভিড়ে। যদি পেয়ে যাই, যেন ছায়াতে দাঁড়িয়ে তার আমাদের সমস্ত আগুন, চোখের জল যেন জমা করে দিতে পারি নৈবেদ্যের মতন। এমন বিশ্ব নাগরিকের জন্য রবীন্দ্রনাথের লেখা চার লাইন, সেটা বলে আমি আজকের ভাষণ শেষ করব। কল্পনা কাব্যগ্রন্থের একটি কবিতা, কবিতাটির নাম বিদায়, তার চার লাইন। বিশ্বজগৎ আমারে মানিলে কেমন আত্মপদ, আমার বিধাতা আমাকে জানিলে কোথায় আমার ঘর। মনমোহন সিং বিভিন্ন জায়গায় থেকেছে। ওনার বাড়ি কোথায় সেটা নিয়েও একবার বিতর্ক হয়েছে। আসাম থেকে একজন বলেছেন এখানে, তার ঠিকানা ব্যবহার করতে দিয়েছে, কিন্তু আসামটা ওনার বাড়ি নয়, রাজস্থান থেকেও দাঁড়িয়েছে। একজন মানুষ যখন এরকম কর্মবীর হন, যখন নিজের মধ্যে তিনি তার বিধাতা তার মধ্যে জেগে ওঠে, যখন তিনি ডাকটা শুনতে পান যে পৃথিবী তাকে চাইছে। আমার এখানে ছাত্রছাত্রী যারা আছে তাদের সবাইকে বলবো যে এই প্রার্থনাই করো যে তুমি ডাকটা শুনতে পাও, পৃথিবী তোমাকে চাইছে, তোমার বিধাতা তোমার মধ্যেই জেগে উঠছে। তোমার তো ঘরের অভাব হবে না, কোথায় তোমার ঘর, তোমার কি আত্মপর, কেউ না। এই প্রার্থনা করি সবাই যেন আমরা মিলেমিশে আত্মপর ভুলে একটা পাশ করতে পারি। নমস্কার। বিদাহমেতং পুরুষং মহান্তমাদিত্যবর্ণং তমসঃ পরস্তাৎ তমেব বিদিত্বাতি মৃত্যুমেতি নান্যঃ পন্থা বিদ্যতে অয়নায়। আমি সেই দিবাতীত জ্যোতির্ময় মহান পুরুষকে জেনেছি। সাধক কেবল তাঁকে জেনে মৃত্যুকে অতিক্রম করেন। এছাড়া মুক্তি প্রাপ্তির আর অন্য কোনো পথ নেই। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তমধ্যানি ভারত অব্যক্ত নিধনান্যেব তত্র কা পরিদেবনা। যখন কাল ঘনিয়ে আসছে,
তখন সমস্ত জীবনের কর্মে যা কিছু নিত্য ফল তা ওই সংসারের তরণীতে বোঝাই করে দিতে পারো। সংসার সমস্তই নেবে, একটি কণাও ফেলে দেবে না। প্রেহি প্রেহি পতিভিঃ পূর্বেভিঃ যত্রানঃ পূর্বে পিতরঃ পরেয়ুঃ উভা রাজানা स्वधयामदन्तायमं पश्यासि वरुणं च देवं। হে পরলোকগত, যে পথে আমাদের পূজ্য পিতৃপুরুষরা গমন করেছেন, তুমিও সেই পথে গমন করো এবং প্রসন্ন চিত্তে মুক্ত জীবাত্মা ও ঈশ্বর উভয়কে দর্শন করো। ওম দিব্যান লোকান সরক্ষতু। হে পরমেশ্বর, তিনি যেন দিব্য লোকে গমন করেন। পরেতু মৃত্যুরামিতং পরেতু। মৃত্যু আমাদের নিকট থেকে অবগত হোক, আমাদের নিকট অমৃত আবির্ভূত হোক। ইয়ানি কানি চিচ্ছান্তানি লোকে সপ্তর্ষয়ো বিদুঃ সর্বাণি সদ্ভবন্তু মে সংমে অস্তু অভয়ং মে অস্তু। সমস্ত লোকে সপ্তর্ষিগণ যে সকল বস্তু শান্তি কারণ বলে জানেন, সেগুলি আমাদের পক্ষে শুভকর্ম। সব দিক থেকেই আমাদের শান্তি হোক, আমাদের অভয় হোক। মধুবাদারিতায়তে মধুক্ষরন্তি সিংহবঃ মাধীরিণঃ সন্তোষধীঃ মধুনক্তম উতোষসো মধুমৎ পার্থিবং রজঃ মধুদ্योरस्तु नः पिता मधुमानो वनस्पतिर्मधुमान् अस्तु सूर्यः माभिर्गावो भवन्तु नः। ॐ शान्तिः शान्तिः शान्तिः। ॐ तत्सत्। Oh